আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আনন্দ মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ। এবার বাংলাদেশে ভারতের সামরিক অভিযান হলে রাশিয়া তার ঋণটা শোধ করে দেবে। ভারতের পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে রাশিয়া। ৭১-এর স্বাধীনতা সংগ্রামে আমেরিকার সপ্তম নৌবহরকে বঙ্গোপসাগরে আসতে দেয়নি, ঘেঁষতে দেয়নি রাশিয়া। এবারেও তাই হবে। রাশিয়া এবারও পাশে। ইতিহাস এভাবেই ঘুরে ফিরে আসে যে ভারতের পাশে যদি বাংলাদেশ নিয়ে ভারত সামরিক অভিযান করে, রাশিয়া ভারতের পাশে। প্রতিবেদনের শিরোনাম দেখে বুঝেছেন বাংলাদেশে যেভাবে সমস্যা দীর্ঘায়িত হচ্ছে, সমাধানের পরিবর্তে যেভাবে সমস্যাকে দিনকে দিন বাড়িয়ে তোলা হচ্ছে, তাতে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা কমছে তো নাই, বরং বেড়ে যাচ্ছে অনেকটা। সেই ইউক্রেনে রাশিয়ার যে সামরিক হস্তক্ষেপ তেমনটাই। গত ১.৫ বছর ধরে ভারত কিন্তু অনেক চেষ্টা করে গেছে শান্তির পথে, অহিংসার পথে, বন্ধুত্বের পথে বাংলাদেশ সমস্যাকে মেটাতে। মোহাম্মদ ইউনূস সরকারের তীব্র ভারত বিরোধী মানসিকতা, ভারতের বিরুদ্ধে নানান মুখে নানান হুঙ্কার, এমনকি যুদ্ধের হুঙ্কার পর্যন্ত এ যাবৎ আমল দেয়নি ভারত। নানা রকম নাশকতামূলক যে কাজকর্ম করবার চেষ্টা চলছে বাংলাদেশ থেকে, ভারত সেগুলোতেও আমল দেয়নি তেমন। সমস্যা মেটাতে বারবার ভারত একটাই কথা বলেছে, সে কথাটা হলো নির্বাচনের কথা। সব দলকে নিয়ে স্বচ্ছ ও মুক্ত নির্বাচন, যেখানে আওয়ামী লীগ অংশ নিতে পারবে। কিন্তু বারে বারেই মোহাম্মদ ইউনূসের সরকার এড়িয়ে গেছে সে পথ। এখন তো আবার শেখ হাসিনার মৃত্যুদণ্ডও বের করে দিয়েছে আদালত থেকে। সুতরাং স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচনের আশা এখন অনেকটাই দূরে চলে গেছে। একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা, তুরস্কের সঙ্গে মিলে খিলাফত গঠনের চেষ্টা, চীনের সঙ্গে ভারত বিরোধী আঁতাত, সর্বোপরি আমেরিকা তার ভূ রাজনৈতিক স্বার্থে বাংলাদেশকে যেভাবে ব্যবহার করছে, তাতে ভারতের নিরাপত্তা সংকট ভীষণভাবে বেড়ে গেছে এবং এভাবে চলতে থাকলে ভবিষ্যতে আরও বেড়ে যাবে। এই প্রশ্ন কেউ করতে পারেন যে বাংলাদেশ কাকে বন্ধু করবে, মৌলবাদকে প্রশ্রয় দেবে কিনা, সেটা তার নিজস্ব সিদ্ধান্ত। ভারতের এখানে বলার কি আছে? ভারতের এই ব্যাপারে মাথা ঘামানো অনৈতিক, বা আরও স্পষ্ট করে বলতে গেলে যে অভিযোগটা এতদিন ধরে বহুকাল ধরে ভারতের বিরুদ্ধে করে এসেছে বাংলাদেশ, সেটাই যে দাদাগিরি। দাদাগিরি কেন সহ্য করবে বাংলাদেশ? দেখুন, কথাটা যে ভুল একেবারে তা নয়, তবে পৃথিবীতে এমন দাদাগিরির নজির একটা নয়, অজস্র আছে। ইরাকের সাদ্দাম হোসেন ইরাক থেকে বহু দূরের দেশ আমেরিকার কোন পাকা ধানে মই দিয়েছিল যে ইরাক আক্রমণ করেছিল আমেরিকা? ইরানের শাহকে কেন হটিয়ে দিয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠা করেছিল আমেরিকা? কেন বাংলাদেশে হাসিনা সরকারের পতন ঘটালো আমেরিকা? আমেরিকার দাদাগিরির উদাহরণ দিতে গেলে পুরো সময় কাবার হয়ে যাবে সেই উদাহরণে। সুতরাং আমেরিকা ছেড়ে রাশিয়ার দিকে নজর দিই। কেননা রাশিয়া এবং ইউক্রেন প্রসঙ্গ নিয়েই তো এখানকার আলোচনা। তার সাথে বাংলাদেশের কি সম্পর্ক সেইটা দেখুন। অন্য দেশে নাক গলানোর স্বভাব রাশিয়ার নেই বললেই চলে বর্তমানে। সোভিয়েত আমলে কিছুটা ছিল, সেটাও এখন আর নেই। একমাত্র ব্যতিক্রম ইউক্রেন। ইউক্রেনের ব্যাপারে নাক গলানো নয়, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেছে। দেখুন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রথমবার শুরু হয় 2014 সালে, শেষ হয় 2017 সালে। ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল পুরোটাই দখল করে নেয় রাশিয়া। এরপর 2022 সালে শুরু হয় দ্বিতীয় যুদ্ধ, এখনও চলছে। 2014 সালে ক্রিমিয়া দখল ছিল রাশিয়ার উদ্দেশ্য,
সেটা নাক গলানো কিন্তু নয়। ক্রিমিয়ায় রাশিয়ার ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতীকী স্বার্থের জটিল সমন্বয় ছিল। আর এবার 2022 সালে ইউক্রেন চেয়েছিল নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটোর সদস্য হয়ে নিজের দেশের নিরাপত্তা সুরক্ষিত রাখবে। কারণ আমেরিকার নেতৃত্বে গঠিত ন্যাটোর উদ্দেশ্যই হলো এই জোটের অন্তর্ভুক্ত কোনো দেশ আক্রান্ত হলে সবাই মিলে তার পাশে দাঁড়াবে। কে আক্রমণ করতে আসবে? ন্যাটোর জন্ম হয়েছিল সোভিয়েত রাশিয়াকে, সেই সময় সোভিয়েত রাশিয়াকে দমন করবার জন্যে কিংবা তাকে আটকাবার জন্যে। রাশিয়া ইউক্রেনকে নিষেধ করেছিল, যে বলেছিল যে ন্যাটোর সদস্য হয়েও না। ইউক্রেন শোনেনি। আমেরিকার প্ররোচনায় অন্যান্য ইউরোপীয় ন্যাটো সদস্য দেশগুলোর বুদ্ধিতে আবেদন করেছিল সদস্য পদের জন্য, রাশিয়ার সব আপত্তি উড়িয়ে দিয়ে। রাশিয়া ক্রুদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ে তখন ইউক্রেনে। ইতিমধ্যে ইউক্রেন শ্মশান হয়ে গেছে, তার বিরাট ভূখণ্ড রাশিয়ার দখলে। ইউক্রেনের সঙ্গে বর্তমান বাংলাদেশের অদ্ভুত একটা মিল আছে, এবং তেমনই মিল রাশিয়ার সঙ্গে ভারতের। মানে ইউক্রেন এবং রাশিয়ার সম্পর্কের যে কেমিস্ট্রি, সেই একই জিনিস দেখা যাচ্ছে ভারত এবং রাশিয়ার সাথে, ভারত এবং বাংলাদেশের সাথে। এই মিলটা কীরকম মিল দেখা যাক। দেখুন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণগুলো খুঁজলে এই কারণগুলো দেখা যায়। এক, সামরিক ও রাজনৈতিক স্বার্থের জন্য ক্রিমিয়া রাশিয়ার নৌশক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ক্রিমিয়ার সেভাস্তোপল বন্দরে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিট রয়েছে, আজকে নয়, সেই সোভিয়েত আমল থেকে। ক্রিমিয়া থেকে রাশিয়া শুধু কৃষ্ণ সাগরই নয়, বরং পূর্ব ভূমধ্যসাগর, মধ্যপ্রাচ্য, দক্ষিণ ইউরোপ অঞ্চলে দ্রুত নৌ ও ক্ষেপণাস্ত্র, মানে তাদের আকাশ শক্তি ব্যবহার করতে পারে। এখান থেকে নৌঘাঁটি, বিমান ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র তৈরি করে রাশিয়া নিজেকে আঞ্চলিক পরাশক্তি, সামরিক পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে। যা ন্যাটো যদি এখানে আসে তাহলে রাশিয়ার সেই প্রতিষ্ঠা আর থাকে না। ইউক্রেন ন্যাটোয় যোগ দিলে এখানে ন্যাটো তার সামরিক ঘাঁটি বানাবে। তাই রাশিয়া 2014 সালে দখল করে নিল ক্রিমিয়া নিজের সুরক্ষার জন্য। তারপরে যখন সম্প্রতি 3-4 বছর আগে, 3.5 বছর আগে আবার ইউক্রেন যখন ন্যাটোর সদস্য পদের অ্যাপ্লাই করলো, তখন শুরু হয়ে গেল 2022-এর ইউক্রেন যুদ্ধ। এর সঙ্গে আছে অর্থনৈতিক স্বার্থ। ক্রিমিয়াকে ঘিরে কৃষ্ণ সাগরের সীমানা জুড়ে বিপুল পরিমাণ অফশোর মানে সমুদ্রের অভ্যন্তরে তেল ও গ্যাসের বিপুল রিজার্ভ। ক্রিমিয়াকে দখলে নিতে পারলে তার মালিক হবে রাশিয়া। আবার ক্রিমিয়াকে দখলে রাখতে পারলে, যদি ইউক্রেন দখলে রাখতো, তাহলে ন্যাটো তার মালিক হয়ে যেত। বাণিজ্য সমুদ্রপথে ক্রিমিয়ার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় অর্থনীতি, কৃষি ও পর্যটন শিল্পে ক্রিমিয়ার স্থান বিখ্যাত। ক্রিমিয়ার মাটি এত সুন্দর যে সেখানকার মাটি এবং ইউক্রেনের মাটি সব নিয়ে যাওয়া, হিটলার সেই মাটি জাহাজ ভর্তি করে জার্মানিতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, জার্মানির ফসল ভালো হবে তার জন্যে। আর এসবের ওপরে আছে একটি ঐতিহাসিক ভুলকে সংশোধন করা। কি ভুল ছিল? সোভিয়েত আমলে ক্রিমিয়া ছিল সোভিয়েতের রাশিয়ান প্রদেশের মধ্যে, রুশ প্রদেশের মধ্যে। 1954 সালে ক্রুশ্চেভ তিনি ক্রিমিয়াকে করলেন কি, রাশিয়ার প্রদেশ থেকে সরিয়ে নিয়ে ইউক্রেন প্রদেশে যুক্ত করলেন। ইউক্রেন এবং রাশিয়া তখন একই রাষ্ট্রের অংশ, তাই অসুবিধে হয়নি। কিন্তু 1991 সালে সোভিয়েত ভেঙে যায়, আলাদা রাষ্ট্র হয় ইউক্রেন ও রাশিয়া। গোলমালের শুরু তখন থেকে। রাশিয়া বোঝে বড় ভুল হয়ে গেছে ক্রিমিয়াকে ইউক্রেনকে দেওয়ার ফলে। 2014 সালে ভুল শুধরে ক্রিমিয়া আক্রমণ করে দখল করে নেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর একটি গণভোটের মাধ্যমে
ক্রিমিয়ার জনগণ বলে তারা রাশিয়ার অংশ হয়ে থাকতে চায় এবং তখন থেকেই ক্রিমিয়া রাশিয়ার মধ্যে চলে গেছে। এই প্রসঙ্গে এটাও বলার, ক্রিমিয়ার জনগণের বড় অংশ রাশিয়ান এবং তাদের মাতৃভাষা কিন্তু রুশ। 2022-এ রাশিয়া যে আক্রমণ করলো ইউক্রেন, তার বড় কারণ ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির রুশ বিরোধী অবস্থান, ন্যাটোর সদস্য পদের আবেদন। রাশিয়া তার নিরাপত্তার স্বার্থে তখন ইউক্রেন আক্রমণ করলো। সারা পশ্চিমী দুনিয়া রাশিয়ার বিরুদ্ধে জোট বেঁধে ইউক্রেনকে সামরিক, অর্থনৈতিক সব রকম সাহায্য দিয়ে তারপরে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা বা স্যাংশন জারি করেও দমাতে পারা যায়নি রাশিয়াকে। এখন শান্তি চুক্তি করতে তৎপর আমেরিকা ও ইউরোপের বাকি দেশগুলো। রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনের বিরাট ভূখণ্ড, দক্ষিণ পূর্ব ইউক্রেনের বিরাট ভূখণ্ড দখল করে নিয়েছে। বলেছে যে চুক্তি হোক না কেন, জমি দখল করা জমি রাশিয়া ছাড়বে না। ইউক্রেনের এই পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের অদ্ভুত মিলগুলোকে এবার লক্ষ্য করুন। এক এক করে সেই মিলগুলোর কথা খুব ছোট্ট করে বলি। প্রথমত, দুই দেশের পুরনো সম্পর্ক, যেমন ইউক্রেনে রাশিয়া আগে একটাই দেশ ছিল, বাংলাদেশ আর ভারতও তাই, একটাই দেশ ভারতবর্ষ। ইউক্রেনকে স্বাধীনতা দিয়ে আলাদা দেশ করে দেয় সোভিয়েত রাশিয়া। বাংলাদেশের স্বাধীনতার মূলেও ছিল কে? বাংলাদেশের স্বাধীনতার মূলেও ছিল ভারতের ভূমিকা। ভারত এবং বাংলাদেশের অর্থনীতিতে এবং যোগাযোগ ব্যবস্থায় এতটাই পরস্পর নির্ভরতা যে এটা ভাঙতে হলে ক্ষতি দুই দেশেরই। আমেরিকার মদতে ন্যাটো জোটের হয়ে ইউক্রেন গিয়েছিল রাশিয়ার বিরুদ্ধে, আর সেই আমেরিকার মদতে বাংলাদেশ আবার পাকিস্তানের সঙ্গে জোট বেঁধেছে ভারতের বিরুদ্ধে। ভারত তো এটা সহ্য করবে না, যেমন ইউক্রেনের ব্যাপারেও রাশিয়া সহ্য করেনি। ক্রুশ্চেভ ক্রিমিয়া নিয়ে ভুল করেছিলেন, একই ভুল ভারতের সীমানা নির্ধারণে করে গিয়েছেন সেই ব্রিটিশ র্যাডক্লিফ সাহেব 1947 সালের দেশভাগের সময়। শিলিগুড়ি করিডোরের মতো সরু ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্সকে জুড়ে দেওয়াটাই ছিল বড় ভুল। কিংবা ত্রিপুরার সঙ্গে সমুদ্রপথ যুক্ত না করেও তিনি ভুল করে গিয়েছিলেন। এই সব সত্ত্বেও ভারত এতদিন চুপ ছিল। মানচিত্রের ভুল শুধরে নিতে 71-এ যেমন চেষ্টা করেনি, সেবারও চেষ্টা করলে ওই চিকেন নেককে চওড়া করে নেওয়া যেত। এমনকি চট্টগ্রাম বন্দরের যে মাঝখানে যে সরু 28 কিলোমিটারের মতো ত্রিপুরা থেকে চট্টগ্রাম বন্দর, সেই জায়গাটার জন্য অন্য ব্যবস্থা করে নিতে পারত, ভারত করেনি। তারপর 54 বছর কেটে গেছে, স্বাধীন হয়েছে বাংলাদেশ, তারপরেও চেষ্টা করেনি। গত 15 বছর বরং উল্টে ওই 3 বিঘা যেখানটায় করিডোরগুলো ছিল সেখানটায় যে চুক্তি করেছে, সেই চুক্তিতে ভারতের জমি বেশি গেছে, বাংলাদেশের জমি কম গেছে। গত 15 বছর বাংলাদেশে ছিল শেখ হাসিনার দূরদর্শী শাসন। তার আগের বছরগুলির বেশিরভাগই ছিল আবার ভারতে কংগ্রেস দলের অদূরদর্শী শাসন। ওদিকে শেখ হাসিনার দূরদর্শী শাসন এবং তার আগের বছরগুলোর বেশিরভাগ ছিল ভারতে আবার অদূরদর্শী শাসন। তাই মানচিত্রে হাত পড়েনি দুই দেশের। কিন্তু এখন ভারতে মোদির শাসন, তিনি আবার পুতিনের মতোই অনেকটাই রাফ অ্যান্ড টাফ। বাংলাদেশের সঙ্গে পুরনো সম্পর্কের দিকে চেয়ে তিনি এ পর্যন্ত মোহাম্মদ ইউনূসের সব রকমের বাঁদরামি বলা যায়, বাঁদরামি মেনে নিয়েছেন, কিন্তু আর নয়। রংপুর আর চট্টগ্রামের মানচিত্র এবার পাল্টে যাবে ক্রিমিয়ার মতো, এ কথা কিন্তু নয়াদিল্লির বিভিন্ন মহলে ঘুরে বেড়াচ্ছে। নয়াদিল্লির বিভিন্ন সূত্র জানাচ্ছে অপেক্ষার পালা, মানে ভারতের অপমান সহ্য করেও চুপচাপ থাকার পালা এবার শেষ। আর মাত্রই কয়েকটা দিন। ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত হলে কিংবা আবার আমেরিকার মদতে সেই নির্বাচনে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত না করলে ভারতের পক্ষে আর চুপ করে থাকা সম্ভব হবে না। কারণ আরও যদি চুপ করে থাকা হয় তাহলে ভারতের সুরক্ষা প্রতিরক্ষার ক্ষতি। বাংলাদেশে ভারত এমন পরিস্থিতি হলে যদি নির্বাচন না হয় কিংবা আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন হয়,
তাহলে বাংলাদেশে ভারতের সামরিক অভিযান অনিবার্য। কেউ ঠেকাতে আসবে না, না পাকিস্তান না আমেরিকা, আর চীনের তো প্রশ্নই ওঠে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে অর্থনীতির বড় সহায়তা দিয়েছে ভারত। এই অভিযোগ স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে পারছে এই জন্যেই যে ভারত বিপুল পরিমাণ তেল কিনছে রাশিয়া থেকে, তার জন্যেই তাদের অর্থের অসুবিধে হচ্ছে না। এবার বাংলাদেশে ভারতের সামরিক অভিযান হলে রাশিয়া তার ঋণটা শোধ করে দেবে। ভারতের পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে রাশিয়া। ৭১-এর স্বাধীনতা সংগ্রামে আমেরিকার সপ্তম নৌবহরকে বঙ্গোপসাগরে আসতে দেয়নি, ঘেঁষতে দেয়নি রাশিয়া। এবারেও তাই হবে। রাশিয়া এবারও পাশে। ইতিহাস এভাবেই ঘুরে ফিরে আসে। ডিসেম্বরের ৪ ও ৫ তারিখে ওই যে ভ্লাদিমির পুতিন ভারতে এসে প্রায় ২০০-র মতো প্রতিনিধি নিয়ে এসেছিলেন, তাদেরকে নিয়ে এসে বহু রকমের চুক্তি করে গেছেন, এখানে বহু রকম কথা হয়ে গেছে। এবং সেটা তিনি এই কথাটিও বলে গেছেন যে ভারতের পাশে যদি বাংলাদেশ নিয়ে ভারত সামরিক অভিযান করে, রাশিয়া ভারতের পাশে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নয়াদিল্লি ছেড়ে দেশের পথে রওনা দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গে আমেরিকা থেকে এক ঝাঁক প্রতিনিধি ছুটে এলেন ভারতে বাণিজ্য শুল্কের আলোচনা চূড়ান্ত করতে। শুনতে পাচ্ছি যেসব বিষয়ে এতদিন সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছিল না, পুতিনের ভারত সফরের পর সেই বিষয়গুলো নিয়ে আর দেরি করতে চায়নি আমেরিকা, সেগুলো চূড়ান্ত হয়ে গেছে। এবং ভারত আমেরিকা বাণিজ্য শুল্ক চুক্তি কয়েকদিনের মধ্যে সই সাবুত হয়ে যাবে। এই আলোচনা দিয়ে শুরু করলাম বটে, কিন্তু যে বিষয়টি নিয়ে কথা বলবো এখন, একদিক দিয়ে সেটা বাণিজ্য শুল্কের চেয়ে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা হলো ভারতের সুরক্ষা, সেই সমস্ত ব্যাপার নিয়ে। দিল্লিতে ভারত আমেরিকার দুদিনের সন্ত্রাসবাদী বিরোধী বৈঠক হয়ে গেল। দিল্লিতে হওয়া এই দুদিনের ভারত আমেরিকা বৈঠকে দুপক্ষ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সহযোগিতা আরও গভীর করেছে। বিশেষ করে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন আইএস, আল কায়দা এদের ওপরে আরও শক্ত করে প্রতিবন্ধ লেগে গেল। ড্রোন, এআই ব্যবহার ও টেরর ফান্ডিং ঠেকানোকে কেন্দ্র করে কৌশলগত সমন্বয়কে নতুন স্তরে তুলে নিল ভারত আমেরিকা দুই দেশ। কারা যেন বলছিল আমেরিকা এখন ভারতকে ছেড়ে পাকিস্তানকে এবং পাকিস্তানের পোলা বাংলাদেশের সন্ত্রাসী সংগঠনগুলোকে নাকি কোলে তুলে নিয়েছে। তাদের উদ্দেশ্যে বলবো, ভালো করে এই প্রতিবেদনটা শুনুন। গত কিছুদিন ধরে বলে যাচ্ছি, গত কয়েক মাস ধরে বেশ কিছু বেগরবাই করার পর ট্রাম্প সাহেব অবশেষে ঠিক লাইনে ফিরছেন নানান চাপের ফলে। সেই ফেরার এক নমুনা হলো এই দুদিনের বৈঠক। পাকিস্তানে ও বাংলাদেশে সন্ত্রাসবাদের চাষ করে যারা, ভারতকে টুকরো টুকরো করার স্বপ্ন দেখছিল যারা, তারা ভালো করে আমার এখনকার এই প্রতিবেদনটি শুনবেন। নয়াদিল্লির এই বৈঠক মূলত দুইটি প্ল্যাটফর্ম মিলে অনুষ্ঠিত হয়। একটা প্ল্যাটফর্ম ছিল ২১তম ইন্ডিয়া ইউএসএ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন কাউন্টার টেররিজম এবং দ্বিতীয়টি হলো ৭ম ডেজিগনেশনস ডায়ালগ। স্থান নয়াদিল্লি। দুদিন ধরে প্রযুক্তিগত ও কর্মপর্যায়ের আলোচনার পর ৬ ডিসেম্বর দুই দেশ যৌথ বিবৃতি প্রকাশ করে। বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন ডক্টর বিনোদ বাহাদে, জয়েন্ট সেক্রেটারি কাউন্টার টেররিজম, পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারত সরকার। আর আমেরিকার পক্ষে নেতৃত্ব দেন মনিকা জ্যাকবসন, সিনিয়র ব্যুরো অফিসিয়াল, ব্যুরো অফ কাউন্টার টেররিজম, ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট, সেখানকার তিনি কর্ত্রী। বৈঠকের প্রধান বার্তা হলো
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ও আমেরিকার যৌথভাবে অবস্থান, সমস্ত রকমের সন্ত্রাসবাদকে বিনা শর্তে নিন্দা। দুই দেশই স্পষ্ট ভাষায় বলেছে সন্ত্রাসবাদকে রাজনৈতিক বা মতাদর্শিক বা অন্য কোনো অজুহাতে ন্যায্যতা দেয়া যায় না। এতদিন আমেরিকার কাছে আমেরিকা নিজে যাদেরকে সন্ত্রাসবাদী বলতো তারা তাদের কাছে খারাপ, কিন্তু ভারতে যারা সন্ত্রাস চালাতো পাকিস্তানি মদতপুষ্ট তাদেরকে সন্ত্রাসী বলার আগে আমেরিকা 10 বার ভাবতো, অনেক সময় এটা বলতো না। ক্রস বর্ডার টেররিজমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই বৈঠক। যৌথ বিবৃতিতে ক্রস বর্ডার টেররিজম শব্দ ব্যবহার করে ভারতের নিরাপত্তা উদ্বেগ, যা মূলত পাকিস্তানি উৎসের সন্ত্রাস, সেটাই সরাসরি কিন্তু প্রতিফলিত হয়েছে এই বৈঠকে। এখানেই শেষ নয়, দোষীদের জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছে আমেরিকা। ভারতীয় ভূখণ্ডে সাম্প্রতিক হামলাগুলোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের উপর জোর দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বিশেষভাবে উঠে এসেছিল বৈঠকে 22 এপ্রিল 2025-এর পহেলগাঁও হত্যাকাণ্ডের কথা, যা ছিল অপারেশন সিন্দুরের ফ্ল্যাশ পয়েন্ট। এছাড়া উঠেছিল 10 নভেম্বর 2025-এ দিল্লির লালকেল্লার কাছে সন্ত্রাসী হামলা। এই ঘটনায় উঠে এসেছে বাংলাদেশি সন্ত্রাসীদের সম্পৃক্ত থাকার কথা। এই দুই ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা ও তথ্য আদান প্রদানের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এর অর্থ বাংলাদেশের সন্ত্রাসীদের বিরুদ্ধে অপারেশনের সবুজ সংকেত পেয়ে গেল ভারত। আলোচনার মূল থিম ছিল নিরাপত্তা ইস্যু। বৈঠকে ট্র্যাডিশনাল এবং এমার্জিং দুই ধরনের হুমকি নিয়েই আলোচনা হয়। সন্ত্রাসী নিয়োগ মানে টেররিস্ট রিক্রুটমেন্ট, অনলাইন প্রোপাগ্যান্ডা, সোশ্যাল মিডিয়া ও চরমপন্থী নেটওয়ার্কের মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ যেভাবে হচ্ছে সেটা কিভাবে ঠেকানো যায় সে বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। বলা বাহুল্য, এর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক করার ব্ল্যাঙ্ক চেক পেয়ে গেল ভারত। এর আগে বাংলাদেশ পাকিস্তানে অপারেশন সিন্দুরে সন্ত্রাস ঘাঁটিতে আক্রমণ করেছিল ভারত, কিন্তু তারপরে তাদেরকে পাকিস্তানের সাথে পাকিস্তান যুদ্ধে নেমে পড়ে। 4 দিনের যুদ্ধ, তারপরে যুদ্ধ থেমে যায়। কিন্তু এখনো বাংলাদেশে সেভাবে কোনো পদক্ষেপ করেনি ভারত। এই বৈঠকের ফলে সেটা সম্ভব হবে। বৈঠকে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ও ইউনাইটেড নেশনস 1267 এই বিষয়ে এই প্রথম স্পষ্ট অবস্থান নিল আমেরিকা। লস্করে তৈবা, জৈশ-ই মোহাম্মদ, এদের প্রক্সি, স্পন্সর, ফান্ডার ও ব্যাকারদের বিরুদ্ধে ব্যবস্থা জোরদার করার জন্য যৌথ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইউএন 1267 স্যাংশনস রেজিমের আওতায় অতিরিক্ত ডেজিগনেশন মানে তালিকাভুক্ত হয়েছে। গ্লোবাল অ্যাসেট তাদের ফ্রিজ করা হবে, মানে যেখানে সারা পৃথিবীতে তাদের সম্পদ আছে সেগুলো জব্দ করা হবে। তাদের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হবে। আর্মস এম্বার্গো অর্থাৎ অস্ত্র সরবরাহ নিষেধ করা হবে। ভারত বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে, কারণ তারা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF যারা পহেলগাঁও হত্যাকাণ্ড করেছিল তাদেরকে ফরেন টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট হিসেবে ঘোষিত করে দিয়েছে আমেরিকা। এটি এলইটির একটা প্রক্সি সংগঠন এবং পহেলগাঁও হামলার দায় তারাই নিয়েছিল। যৌথ বিবৃতিতে ও সংবাদ প্রতিবেদনে কয়েকটি প্র্যাকটিক্যাল কোঅপারেশনের কথাও এসেছে, সে ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে। সব মিলিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ও আমেরিকার এই হাত মেলানো এক নতুন যুগের সূচনা করল। এবার বলবো অল্প কথায় ভারতের কৌশলগত লাভ কী হলো এবং বাংলাদেশের সন্ত্রাসী সংগঠনগুলো
এবং যারা বাংলাদেশে সন্ত্রাসীদের মদদ দিচ্ছে ভারত ভাঙার জন্যে, তাদের জন্য এই বৈঠকের সিদ্ধান্তের প্রভাব কি হতে পারে সেই বিষয়টি। এই বৈঠকটি ভারতের জন্য অত্যন্ত কৌশলগত লাভজনক হয়েছে, বিশেষ করে বর্তমান বাংলাদেশ পরিস্থিতির প্রেক্ষিতে, যেখানে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনগুলো এবং স্থানীয় সন্ত্রাসী দলগুলো ক্রমবর্ধমান হুমকি তৈরি করছে। ভারতের মূল কৌশলগত লাভগুলোকে এভাবে বলা যায়, যেমন এক, ভারতের ক্রস বর্ডার টেররিজম ন্যারেটিভ, যেটা সারা পৃথিবীতে ভারত দিয়েছে, সেটা এখন আন্তর্জাতিক স্তরে মার্কিন সমর্থন পেল। এতদিন কিন্তু মার্কিনীরা ভারতের সমস্ত এইসব ব্যাপারে সমর্থন দেয়নি, যা পাকিস্তান উৎস সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অবস্থানকে গ্লোবালি বৈধতা দিল। এবার যৌথ বিবৃতিতে দুই দেশের এলইটি, জেইশ-ই মোহাম্মদ, জেইএম, আইসিস, আইএস ও আল কায়দা এর পরিষ্কার নাম উল্লেখ করা হয়েছে, যা ভারতের দীর্ঘমেয়াদী অভিযোগকে প্রতিষ্ঠিত করে দিল। 2 নম্বর, UN 1267 স্যাংশনস রেজিমে অতিরিক্ত শক্তি পেল ভারত। দুই দেশ যৌথভাবে এলইটি ও জেইশ-ই মোহাম্মদের প্রক্সি, স্পন্সর, ফান্ডার ও ব্যাকারদের জন্য অতিরিক্ত ইউএন স্যাংশন এবার দাবি করতে পারবে। এর অর্থ বৈশ্বিক সম্পদ জব্দ, অ্যাসেট ফ্রিজ, ভ্রমণ নিষেধাজ্ঞা বা ট্রাভেল ব্যান, অস্ত্র সরবরাহ নিষেধ বা আর্মস এম্বার্গো, এই সবগুলো এই জঙ্গি নেটওয়ার্কগুলোর আন্তর্জাতিক কার্যক্রমকে একেবারে দুর্বল করে দেবে। 3 নম্বর, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, ওই পহেলগাঁও ঘটনার, এদেরকে আমেরিকা ফরেন টেররিস্ট অর্গানাইজেশন বা এফটিও বলেছে এবং স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট এসডিজিটি হিসেবে ঘোষণা করে দিয়েছে এই বৈঠকে। এটি গুরুত্বপূর্ণ কারণ টিআরএফ হলো লস্কর-ই তৈবার একটা প্রক্সি, যারা পহেলগাঁও হামলা পরিচালনা করেছিল। চতুর্থত, এফএটিএফ প্ল্যাটফর্মে ভারতের অবস্থান শক্তিশালী হলো। এই দেশ এফএটিএফ এর সমন্বিত কর্মসূচি চালাতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। এর কি পরিণাম? এর পরিণামে পাকিস্তান, বাংলাদেশ এরা বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন থেকে কোনো আর্থিক সংগঠন থেকে কোনো টাকা লোন পাবে না। এরা ব্ল্যাক লিস্টেড হয়ে গেল। বাংলাদেশের সন্ত্রাসী সংগঠনগুলোর উপর তাহলে কি প্রভাব হবে একটু দেখি। জামাতুল আনসার ও হুজি বাংলাদেশের সদস্যদের ফান্ডিং চ্যানেল বন্ধ হবে এবার। এই দলগুলো এলইটির সঙ্গে যুক্ত, তাই অতিরিক্ত ইউএন ডিজাইনেশন তাদের সৌদি আরব, মালয়েশিয়া, হাওলার এসব জায়গা থেকে হাওলা নেটওয়ার্কের মাধ্যমে আসা তহবিল বন্ধ করে দিতে পারে। এর সবথেকে বড় কথা, এর একটা বিরাট চাপ আসবে ইউনূস সরকারের ওপর, কারণ তারাই কিন্তু এই সংগঠনগুলোকে তোল্লাই দিয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, টেরর ফান্ডিং নেটওয়ার্কের চাপ আসবে এফএটিএফ এর তত্ত্বাবধানে। হাওলা, ক্রিপ্টো, এনজিও কভার, এগুলো শনাক্তকরণ বাড়বে। যে এনজিও খুলে এইসব কাজ করা, সেগুলো বন্ধ হবে এবং এই গ্রুপগুলোর অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাবে। তৃতীয়ত, আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা এই দলগুলোর উচ্চ পর্যায়ের কমান্ডারদের, যেমন ধরুন জসিম-উদ্দিন রেহমানি, ইনি সারা পৃথিবী ঘুরে ঘুরে তিনি বক্তৃতা দিয়ে যাচ্ছেন, তিনি তার সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছেন। ট্রেনিং বা সমন্বয়ের জন্য ইনি বিদেশে যেতে পারবেন না এবং এর মতো যারা আছে তারাও বিদেশে যেতে পারবে না। 4 নম্বর, জঙ্গি বন্ধু মোহাম্মদ ইউনূসের সরকারের ওপর ভারতের চাপ আরও বাড়বে। আমেরিকা থেকে প্রশ্রয় এই সরকার পাবে না। পঞ্চমত, বাংলাদেশের সন্ত্রাসী ঘাঁটিতে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক চালানো আরও সহজ হলো। অপারেশন সিন্দুরের মতো জঙ্গি ঘাঁটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে ভারত ভবিষ্যতে আরও প্রোঅ্যাক্টিভ হতে পারবে। সব মিলিয়ে ইউনূসের মদতে বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের যে চাষ শুরু হয়েছিল পাকিস্তানের আইএসআই এর তত্ত্বাবধানে, সেটা বিপুলভাবে বাধাগ্রস্ত হলো।
এমনিতেই রাশিয়া ভারতের পাশে, এবার সব বুঝে আমেরিকাও এসে দাঁড়াতে বাধ্য হলো ভারতের পাশে। তাহলে বুঝতেই পারছেন কি হবে, ভারত কোন জায়গায় উঠে গেল। এখনকার মতো এখানেই রাখছি।